না দাদু ভাই, এমন বায়না করে না। তুমি তো জানো আমার পায়ে ব্যথা। আমি তোমাকে নিয়ে পার্কে গেলে তুমি যে বড্ড ছোটাছুটি করো, আমি যে তোমাকে সামলাতে পারি না। তোমার পিছনে ছুটতে যে আমার খুব কষ্ট হয়। চলো, আমরা দুজনেই ঘরে বসে লুডো খেলি। আচ্ছা দাঁড়াও, আজ বরং দাবা খেলাটা তোমাকে শিখিয়ে দিই। না না না, আমি পার্কে যাব। তুমি আমাকে পার্কে নিয়ে চলো ঠাম্মু। ঠিক আছে, নিয়ে যাবে না তো? মা আসুক, আমি মাকে বলে দেব তুমি আমাকে পার্কে নিয়ে যাওনি। দেখবে মা তোমাকে কেমন বকবে। গায়ত্রী দেবী বলেন, টুবান, এসব কি কথা? মা কেন আমাকে বকবে? শুধু শুধু তোমার মা তো আমাকে বকে না। আমি দুষ্টুমি করি বলেই তো তোমার মা আমাকে বকে। এই তো তুমি এখন বায়না করছো, তাই আমি যেমন তোমাকে বকছি ঠিক তেমন। মনে মনে বলেন, বাচ্চাটা যে কি শিখছে নিজের মায়ের থেকে তা পরে বুঝবে। শতাব্দীকে অনেকবার বলেছি, ছেলেটার সামনে আমাকে আকথা কুকথা বলো না, এতে ওর উপর প্রভাব পড়ে। এখন আমাকে শাসাচ্ছে, পরে তোমাদের যখন শাসাবে তখন বুঝতে পারবে। এই তো সেদিন রান্না করতে গিয়ে রান্নায় তেল একটু বেশি দেওয়া হয়েছে বলে কত কথাই না শোনালো শতাব্দী। গায়ত্রী দেবী যত বলছেন আমার ভুল হয়েছে, তত ওর চেঁচামেচি যেন বেড়ে যাচ্ছে। কেবল বলছে, টুবান এই এত তেল দেওয়া খাবার খাবে কি করে? ওর তো শরীর খারাপ হবে। তাছাড়া জানোই তো আমি এত তেল ঝাল খেতে পারি না। তাছাড়া তোমাকে কতবার বলেছি তোমাকে এত কাজ করতে হবে না, তবু তুমি শুনবে না। দিন রাত কাজ আর কাজ, এছাড়া কিচ্ছু বোঝো না না তুমি। শতাব্দীর চেঁচামেচি শুনে টুবানের বাবা গৌরব চলে আসে রান্নাঘরে। সব শুনে গৌরব বলে, এ কি কাজ করো বলো তো মা? তেল কি এমনি এমনি পাওয়া যায়? 1 লিটার তেলের কত দাম জানো? যদি নিজে জিনিসপত্র কিনতে তাহলে বুঝতে পারতে। ইত্যাদি ইত্যাদি কথা বলতে থাকে গৌরব। শতাব্দী বলে, কথা তো হচ্ছে আমার আর মায়ের মধ্যে, তুমি এর মধ্যে নাক গলাচ্ছ কেন? টুবান বলে, বকো বকো, খুব করে বকে দাও ঠাম্মুকে। একদম আমার কথা শোনে না, আমার সাথে খেলে না, আমাকে পার্কে নিয়ে যেতে চায় না। খুব করে বকে দাও তো। শতাব্দী ওর কানটা ধরে বলে, খুব পাকা হয়েছ না? ঠাম্মু যা করে ঠিক করে, যাও এখান থেকে। গায়ত্রী দেবীর রাগ হয় নিজের ছেলের উপর। এ কেমন ছেলে মানুষ করেছেন সেটা ভেবেই নিজেকে ধিক্কার দেন। কত কষ্ট করে নিজের সবটুকু দিয়ে একমাত্র ছেলেকে বড় করেছেন, নিজের শখ সাধ কিচ্ছু করেননি, আর করার মতো ছিল না কিছুই। সেই 22 বছর বয়সে 1.5 বছরের ছেলেকে নিয়ে বিধবা হয়েছেন। সেই থেকেই শ্বশুরবাড়িতে ঝিয়ের মতো খেটেছেন, কেবল ছেলেটাকে মানুষ করবেন বলেই। স্বামীর তেমন রোজগার ছিল না, তাই উনি মারা যাওয়ার সময় সঞ্চিত কিছু অর্থ পাওয়া যায়নি। তবে গায়ত্রী দেবীর শাশুড়ি মা ছিলেন খুব ভালো। উনি ওদের পাশে ছিলেন বলেই ছেলেটাকে খাওয়া পড়া দিতে পেরেছেন। তবে উনি মারা যাওয়ার পর এই বাড়ির ভাগটুকু ছাড়া কিচ্ছু পাননি গায়ত্রী দেবী। তখন উনি বাড়িতে বসে ঠোঙা তৈরি করতেন, পুরনো জামা কাপড় সেলাই করতেন। এত খাটাখাটনি করেও যখন সংসারে অভাব মেটাতে পারছিলেন না, তখন উনি 2টো বাড়িতে রান্নার কাজ ধরেন। এতেও অনেক বাধা আসে। বাধা দেন উনার দেওররা। উনারা বলেন, আমাদের বাড়ির বউ হয়ে তুমি তো আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছ গো বৌদি। শেষকালে লোকের বাড়িতে কাজ করতে যাচ্ছ।
গায়ত্রী দেবী ওদের মুখের উপর কথা বলতে পারেননি, কারণ উনার থেকে সম্মানে ছোট হলেও বয়সে কিন্তু বড় ছিলেন। তাছাড়া ওই সব বিত্তবানদের সাথে পেরে উঠবেন কেন? তাই তো চুপ করে কথাগুলো শুনে যান, কোনো প্রতিবাদ না করে। তবে মনে মনে বলেন, এক মুঠো ভাত যারা দিতে পারেন না নিজের আপন বৌদি আর ভাইপোকে, তাদের এমন কথা বলা মানায় না। যারা নিজেদের মান সম্মান নিয়ে এতই মত্ত, তারাই একদিন পাশের পাড়ার বিলুকে এক রাতের অন্ধকারে গায়ত্রী দেবীর ঘরে পাঠিয়েছিলেন গায়ত্রী দেবীর ইজ্জত নষ্ট করতে, যাতে নোংরা অপবাদ দিয়ে ওদের দুজনকে এই ভিটে মাটি থেকে তাড়িয়ে দিতে পারে। সেদিন সেই প্রথম গায়ত্রী দেবী রণচণ্ডী মূর্তি ধারণ করে সেই বিলুর মাথার চুল এমনভাবে ধরেছিলেন যে তার অবস্থা সাংঘাতিক হয়ে যায়। বাধ্য হয়ে বিলু সব কথা বলে দেওয়ার পর গায়ত্রী দেবী ওর মাথার চুল থেকে নিজের মুঠো আলগা করেন। উনার এমন শান্ত মুখটা যে এমন বীভৎস হতে পারে তা উনারা ভাবতেই পারেননি। এরপর থেকে উনারা আর উনাকে ভিটে ছাড়া করার সাহস দেখাননি। এক চিলতে ঘরে ওরা দুজন, মানে মা আর ছেলে থাকতেন। এইসব কিছুই গৌরব জানে, কারণ তখন গৌরব খুব একটা ছোট ছিল না। গৌরবের বরং রাগ হতো মায়ের উপর, কারণ মা কেন প্রতিবাদ করে না এই জন্য। ছোট থেকেই মা যেহেতু খুব কষ্ট করে সংসার চালাতো, তাই ওর বায়না কিচ্ছু ছিল না। পড়াশোনাতে বেশ ভালোই ছিল। যখন গৌরবের 24 বছর বয়স, তখন গৌরব পড়াশোনা শেষ করে এক সরকারি ব্যাংকে চাকরিও পেয়ে যায়। এরপর থেকে গায়ত্রী দেবীকে আর বাইরে গিয়ে কাজ করতে দেয়নি গৌরব। মা আর ছেলের সংসার বেশ ভালোই চলে যাচ্ছিল। এরপর গায়ত্রী দেবী ছেলের বিয়ে দেন গৌরবের দেখা পাত্রী শতাব্দীর সাথে। শতাব্দী মেয়েটা বেশ ভালোই, তবে ওর মাঝে মাঝে যখন মাথা গরম হয়ে যায় তখন খুব রেগে যায় এবং নানা কথা শোনায়। কিন্তু যখন ঠিক থাকে তখন শাশুড়ির সাথে অনেক গল্প করে, শাশুড়ির সেবা করে। ওর সব থেকে বড় গুণ হলো একটু রাগের পরই আবার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। তখন শাশুড়ির হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেয়। এরপর ওদের ছেলে টুবানের জন্ম হয়। খুব ভালোই কাটে ওদের। এই বছরখানেক হলো শতাব্দী চাকরিতে ঢুকেছে, তাই টুবানকে দেখাশোনা করতে হয় গায়ত্রী দেবীকেই। তবে শতাব্দীর বাপের বাড়ি যেহেতু কাছেই, তাই শতাব্দী আগে অফিসে যাওয়ার সময় টুবানকে ওর দিদার কাছে রেখে যেত। একদিন গায়ত্রী দেবী বলেন, বাচ্চা ছেলেটাকে নিয়ে এত টানা হেঁচড়ার কি আছে, আমি তো পারি ওকে দেখতে। টুবান উনাকে ভালোবাসে, উনিও যে একমাত্র নাতিকেও খুব ভালোবাসেন, এটাই স্বাভাবিক। সেদিন রাতে বাথরুমে যাওয়ার সময় গায়ত্রী দেবী শুনতে পান গৌরব বলছে, এটা দেখো তো কেমন, বেশ ভালো না? এই জায়গাটা মায়ের নিশ্চয়ই পছন্দ হবে, কি বলো? শতাব্দীর কথা কানে আসেনি, কারণ ওদের দুজনের কথা আড়াল থেকে শুনতে গায়ত্রী দেবীর রুচিতে বাধে। তাই বাকি কথাটুকু শোনার আগ্রহ দেখাননি। কেটে গেছে কয়েকটা মাস। সেই রাতের কথা উনি একদম ভুলে গেছেন। সেদিন শতাব্দী আর গৌরব বেরিয়ে গেছে অফিসে। টুবানের স্কুল ছুটি, তাই বাড়িতে আছে। আর যত রাজ্যের বদমাইশি করছে, গায়ত্রী দেবী ওকে শান্ত করার চেষ্টা করছেন। তবু টুবান
জল ফেলে নষ্ট করছে, এটা ভাঙছে, ওটা নষ্ট করছে। তাই উনি একটু জোরে ধমক দিয়ে বলেন, জল নষ্ট করতে আছে, আসুক তোর মা, আমি সব বলে দেব। টুবান বলে, ঠিক হবে, তোমাকে বাবা অনেক দূরে দিয়ে আসবে। গায়ত্রী দেবীর বুকটা ধক করে ওঠে। মনে পড়ে যায় সেই রাতে শোনা কথাগুলো। মনে ভাবেন, তাহলে কি ওরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে? মনটা খুব খারাপ হয়ে যায়। মনে মনে ঠাকুরের উদ্দেশ্যে বলেন, এই বয়সে এসে সবাই একসাথে থাকার আনন্দটা উপভোগ করতে চায় ঠাকুর, এর মধ্যেই আমাকে ওদের থেকে দূরে করে দিচ্ছ, বলেই ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করেন। সেদিন রাতে ছেলে বউ অফিস থেকে চলে আসে। ওদের হাসি হাসি মুখ দেখে গায়ত্রী দেবীর খুব রাগ হয়। মনে ভাবেন আমাকে দূরে পাঠিয়ে দেবে, তাই এত খুশি। রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শতাব্দী বলে, মা, কালকে রেডি হয়ে থেকো, কালকে এক জায়গায় যাব। গায়ত্রী দেবী ওর কথা শুনে প্রায় কেঁদে ফেলার অবস্থা। তবু উনি জানতে চাইতে পারছেন না কোথায় যাওয়া হবে। পরের দিন সকালে ওরা চারজনেই তৈরি হয়ে নেয়। শতাব্দী আর গৌরব আনন্দে আত্মহারা। ওরা বকবক করেই চলেছে আর খুব হাসাহাসি করছে। টুবান তো কথা বলেই, সেও খুব বকবক করছে। ওদের কারোর কথা উনার কানে ঢুকছে না। গায়ত্রী দেবীর কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, কথা বেরোচ্ছে না, কান্নায় গলা বুজে আসছে। অনেক কষ্টে চোখের জল চোখেই আটকে রেখেছেন। বেশ কিছুক্ষণ পরেই ওরা একটা জায়গায় এসে গাড়ি থামায়। ওরা তিনজনে নেমে পড়ে, কিন্তু গায়ত্রী দেবীর পা যেন আটকে আছে, কিছুতেই নামতে ইচ্ছে করছে না। পরে ওদের ডাকে সাড়া দিয়ে নেমে দেখেন সামনে বিশাল একটা বাড়ির গেট। ভিতরে অনেক বাড়ি আছে। উনি ভাবেন, বাহ, বেশ সুন্দর তো বাড়িগুলো। এই প্রথম বৃদ্ধাশ্রম দেখলেন। এটা যে এত সুন্দর হতে পারে ভাবতেই পারেননি গায়ত্রী দেবী। ধীর পায়ে ওদের সাথে বিরাট গেট পেরিয়ে একটা বিল্ডিংয়ের সামনে আসতেই একজন দারোয়ান এসে ওদের স্যালুট করে লিফটের দরজাটা খুলে দেয়। ওরা এক নিমেষে 3 তলায় উঠে যায়। লিফট থেকে নেমেই সামনের ঘরটার কাছে গিয়ে গৌরব দরজাটা খুলে দিয়ে গায়ত্রী দেবীকে বলে, মা, তুমি এসো, এটাই তোমার বৃদ্ধাশ্রম। শতাব্দী উনার হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে বলে, কেমন হয়েছে মা, তোমার ভালো লেগেছে? গায়ত্রী দেবী বলেন, এই এত বড় ঘরগুলোতে আমি একা থাকবো, তোরা? শতাব্দী বলে, তুমি একা কেন থাকবে? এটা তোমার বাড়ি, কিন্তু আমরাও থাকবো তোমার সাথে। তোমার পছন্দ হয়েছে? বলেই জড়িয়ে ধরে গায়ত্রী দেবীকে। পরে গৌরব খোলসা করে বলে, এতদিন এত বছর ধরে তো ওই 1.5খানা অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে কাটালে, এবার এই খোলামেলা গঙ্গার ধারে গঙ্গার হাওয়া আর গঙ্গার শোভা দেখতে দেখতে বাকি জীবনটুকু কাটিয়ে দাও। ভালো লেগেছে তোমার মা? টুবান বলে, বাবা তো তোমাকে এখানে পাঠিয়ে দেবে বলেছিল। শতাব্দী বলে, চুপ কর বদমাইশ, এখানে আমরা থাকবো, তুই ওই আগের বাড়িটাতে থাকবি। এতক্ষণ বাদে গায়ত্রী দেবীর মনটা ভালো হয়ে গেল, মুখে হাসি ফুটল। মনে ভাবেন, সত্যিই আমি রত্নগর্ভা। যার এমন ছেলে আর বউ আছে, তার আর কি চাই?
এমন সুন্দর মনের মানুষ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। এরপর এক শুভ দিন দেখে উনারা সবাই চলে আসেন এই বিলাসবহুল ফ্ল্যাটে। গায়ত্রী দেবীর মনের গভীরে যে ক্ষত ছিল তা নিমেষে উধাও হয়ে যায়। গঙ্গার পবিত্র জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটাও পবিত্র হয়ে যায়। শেষ জীবনটা যে এত সুন্দর কাটবে সেটা উনি কল্পনাই করতে পারেননি। কলমে দেবিকা মিত্র, কণ্ঠে সোনালি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।